শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। আর এ সময় তিন বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান। বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করেন মির্জা ফখরুল। বিউগলের সুরে উত্তোলন করা হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল সবুজের জাতীয় পতাকা। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। 91 সংসদীয় গণতন্ত্র চালুর পর থেকে দেশ আর রাষ্ট্রপতি শাসিত নয়, বরং প্রধানমন্ত্রী শাসিত। কিন্তু তারপরেও দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির, যেই রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের সহ স্বাধিকার আন্দোলনের সকল শহীদদের প্রতি। তিনি আগামীতেও এই মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ শিখরে রাখবেন, গণতান্ত্রিক সংকটে কিংবা যে কোনো সময় বা প্রয়োজনে দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ করবেন, সেই প্রত্যাশা সকলের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন স্বাভাবিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কাকে কোথায় দিলে ভালো ফল মিলবে তা বিবেচনা করেই পদায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেছেন। আর এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সবার আগে বাংলাদেশকে রেখে আর দলের 31 দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সাভারের জাতীয় স্মৃতিসৌধ নতুন দায়িত্ব পাওয়ার পরপরই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সেখানে শ্রদ্ধা জানাতে যান নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের অধিকার আদায়ে বিএনপি কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন। পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th অগস্ট, অ্যান্ড দে নোটেড দ্যাট ইটস এ গুড স্টার্ট। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক, এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট। পরে স্মৃতিসৌধ থেকে জিয়ার সমাধিতে যান মন্ত্রিসভার নতুন সদস্যরা। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সূরা ফাতিহা পাঠ করেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। এ সময় সরকারের প্রতি ধৈর্য ও আস্থা রাখার আহ্বান জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন বলেন, শুধু মোনাজাত নয়, সেই সাথে দলের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের কাছে দোয়া পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন তিনি। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। আমরা শুধু আমিন আমিন করে দোয়াই করবো না, আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, এই দেশে গঠনের মাধ্যমে, এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা যা পৌঁছাবো ইনশাআল্লাহ। স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শেষে 5 মন্ত্রী প্রতিমন্ত্রীদের পর জিয়ার সমাধিতে যান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সেখানেও করেন শ্রদ্ধা নিবেদন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশে পৌঁছাচ্ছে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশির মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় কুষ্টিয়ায় একই পরিবারের 4 সদস্য সহ সাফারের আহমেদ বাবুর মরদেহ। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এরপর লাশবাহী গাড়ি রওনা করে নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এর আগে দুপুর 12টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছায় সাজুর মরদেহ। নানা প্রক্রিয়া শেষে সাজুর ছোট ভাই বিপুর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি কালীগঞ্জের বড়েয়ায়। বাদাসুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আলিমুজ্জামান সাজুকে। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় এক নারীর সৎকার। বুধবার রাতে হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যে এখনও কয়েকজন বাংলাদেশি আছেন। ভারত সরকারের উচিত যে এইখানে দেবাশিস সরকার এবং তার পরিবারের যে 4 জন নিহত হয়েছে সহ আরও 3 জন বাংলাদেশি নিহত হয়েছে, মোট 7 জন, এদের আসলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। মানুষের মৃত্যু তো স্বাভাবিক, কিন্তু এইভাবে একজন সহকর্মীকে হারাতে হবে, এটা কোনোভাবেই এটা কাম্য হতে পারে না। এই বিষয়টি দুই দেশেরই দেখা উচিত যে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল আজকে। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোলার সাথে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা তা কোনো দেশের মন্তব্যের উপরে নির্ভর করবে না। যে কোনো জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব, শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের কথা বলেন প্রতিমন্ত্রী। সংলাপে তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন জরুরি। শামা ওবায়দ বলেন, দেশে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব একেবারেই শূন্যের কোটায়। সকল বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আসবে যারা যোগ্য তারা ঠিক, যদি তার অর্থ না থাকে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, যে যাতে সে তার নিজ এলাকায় গিয়ে সে দল গোছাতে পারে, কর্মী গোছাতে পারে এবং আমাদের দেশে যে মাঠের রাজনীতিটা, সেই রাজনীতিটা করে সে টিকে থাকতে পারে। এই জায়গাটাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার এবং পলিসিগত পরিবর্তন দরকার। দেশের বিভিন্ন জেলায় এখনও গ্যাসের সংকট কাটেনি। সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কোথাও সিলিন্ডার, কোথাও বৈদ্যুতিক চুলা ব্যবহার করে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে আয় রোজগার কমেছে, আর কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সংকট যেন ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের রান্নাঘরের চিত্র। মাটির চুলায় কাঠের আগুন আর কালো ধোঁয়ার মধ্যে চলছে পরিবারের আহার তৈরির প্রস্তুতি। চরম ভোগান্তিতে গৃহবধূরা।
দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক বাসায় চুলাই জ্বালানো অসম্ভব হয়ে ওঠে। কোথাও কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও সেই চাপে স্বাভাবিকভাবে করা যায় না রান্না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। এতে বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। একটার পর একটু বাড়ে, আবার কমে যায়, রাত্রেও থাকে না। তারপর যে কারেন্টের চুলা বা কারেন্টের কুকার আছে ওইটাতে আমরা রান্না করি। মাটির চুলায় কোনোভাবে বউয়ে রান্না করে, এভাবে চলে। ম্যাক্সিমাম সময় না খেয়েও থাকি। গ্যাস না থাকার কারণে কারেন্টও রানতে পারি না, কারেন্ট থাকে না, এজন্য খুবই আর কি কষ্ট করতে হইতাছে। গ্যাসের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গাজীপুর সহ বিভিন্ন জেলার চিত্র এমনই। কখন গ্যাস মিলবে সেই অপেক্ষায় চালকরা। দীর্ঘ সময় গাড়ি নিয়ে বসে থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। একবারে গ্যাস 3 বার নিয়েও আমরা গাড়ি চালাতে পারতেছি না। বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। গ্যাস শেষ হলে তেলে যাইতে হয়, যেহেতু ভাড়া ধরেন 5,000 টাকা ভাড়া, এ জায়গায় তেল পুড়তে হয় 3,000 টাকা। তা মালিক পায় কয় টাকা, ড্রাইভারে পায় কয় টাকা, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সারা রাত গ্যাস নিতে হয়, দিনবেলা টিপ মারতে হয়, নাই কোনো ঘুম নাই কোনো খাওয়া। শিল্প কারখানাতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কোথাও কমেছে উৎপাদন, কোথাও ব্যাহত হচ্ছে নিয়মিত কার্যক্রম। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক ও কর্মচারীরা। গ্যাসের জন্য কারখানা বদ্ধ, আমরা বউ বাচ্চা নিয়ে চলবো কিভাবে? গ্যাসের অভাবে আমাদের ফ্যাক্টরি অচলের অবস্থা আছে বর্তমানে। গ্যাস আসে না, গ্যাস দেয় না। সরকারের কাছে আমাদের দাবি গ্যাসটা যেন অতি তাড়াতাড়ি দেয়। তবে গেল কয়েকদিনের ভোগান্তির পর চট্টগ্রামে কিছুটা স্বাভাবিক হয়েছে গ্যাসের সরবরাহ। যদিও দেশের অন্যান্য অঞ্চলে সংকট পুরোপুরি কাটেনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে ঢাকা মেডিকেলে সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসককে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসকের স্বাস্থ্যের খোঁজ খবর নেয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, রাতারাতি ধনী হওয়ার জন্য চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ডাক্তারদের টার্গেট করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। চাঁদাবাজ সন্ত্রাসীদের শিগগিরই আইনের আওতায় আনার কথা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সেসব সদস্য ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 18 তারিখ থেকে আজকে 22 তারিখ, এর 2 দিন আগেই সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। আমরা এই সমস্ত সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 8 উইকেটে 165 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো অজিরা, যার ফলে লিড দাঁড়ালো 101 রানের। শরীফুল ইসলামের নেওয়া 6 উইকেটে এখনও আশার আলো আছে টিম টাইগারদের। অপরদিকে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 64 রানে অল আউট হয় বাংলাদেশ, যা কিনা নিজেদের টেস্ট ইতিহাসের 4র্থ সর্বনিম্ন রানের রেকর্ড। আভাসটা তো আগেই ছিল, টসটাই হবে ম্যাকাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর। বাতাসে কঠিন পরীক্ষা যে দিতে হবে আগে ব্যাট করা দলকে, আর চ্যালেঞ্জিং কন্ডিশনে সেই অগ্নি পরীক্ষায় দিল বাংলাদেশ, যে পরীক্ষায় লজ্জার রেকর্ড গড়ে ফিরতে হয়েছে টাইগারদের। আগের টেস্টে নিষ্প্রভ মিচেল স্টার্ক বাংলাদেশের ব্যাটারদের সামনে ধারণ করেন রুদ্রমূর্তি। প্রথম বলে শুরু সাদমান ইসলামকে দিয়ে, পরের গল্পটা ম্যাকাইয়ের বুকে লিখেছেন মিচেল স্টার্ক। গতি, সুইং আর অ্যাগ্রেশন দিশেহারা বাংলাদেশ একের পর এক উইকেট শিকার করে একাই ধসিয়ে দিয়েছেন টাইগার ব্যাটিং ইউনিট। তানজিদ তামিম, সাদমান, শান্ত, লিটন 4 স্বীকৃত ব্যাটার ফিরেছেন শূন্য হাতে। শরীফুল, তাইজুল, হাসান মাহমুদ 3 টেলেন্ডারের ব্যাটে 35 রান। তাতেই কোনো মতে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড থেকে বেঁচেছে বাংলাদেশ। স্টার্কের 6 আর কামিন্সের 3 উইকেট, বাংলাদেশের নামের পাশে স্কোরবোর্ডে 64। সব রোমাঞ্চ এখানেই শেষ হতে পারত, তবে প্রত্যাবর্তনের ম্যাচে ম্যাকাইয়ের বুকে দাপট দেখালেন টাইগার পেসার শরীফুল ইসলাম। এই বাহাতি পেসারের 6 উইকেট শিকারে দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর 8 উইকেটে 165। শরীফুলের ক্যারিয়ার সেরা স্পেলের পরও 101 রানের লিড অজিদের। এমন কন্ডিশনে প্রথম দিনের এই চাপ দ্বিতীয় দিনে আদৌ সামলাতে পারবে তো সফরকারীরা? ডারউইনে ইতিহাস গড়া একটা জয়ের পর ম্যাকাই টেস্টের প্রথম দিনই মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে ভরাডুবি, তারপর শরীফুল ইসলামের বোলিং দাপটে কিছুটা স্বস্তিতেই দিন শেষ করেছে টিম টাইগার্স। একদিনেই ম্যাকাইতে পড়েছে 18 উইকেট। এই টেস্টের ফলাফল কি হতে যাচ্ছে? দ্বিতীয় দিনে কি আসবে ম্যাকাই টেস্টের ফল? বাংলাদেশ কি দ্বিতীয় ইনিংসে কামব্যাকটা করতে পারবে? সেই উত্তরটা মিলবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে, চাইলেও 1 মাসের মধ্যে সমাধান সম্ভব নয়। ঢাকা চেম্বারে আয়োজিত রাজস্ব মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের দাবি জানান উদ্যোক্তারা। দেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে সকালে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। প্রধান অতিথি অর্থমন্ত্রী জানান, নানামুখী সংকটে আছে অর্থনীতি। আমাদের কপাল হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসি। ইকোনমি যখন একদম খারাপ অবস্থায় চলে যায়, ডিভাস্টেটেড হয়, তখনই বিএনপি আবার ক্ষমতায় আসে। জ্বালানি সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। বলেন, সরকার ন্যূনতম 3 মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। দেশের একটা বিশাল একটা সমস্যা আমি জানি, ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা FSRU নেগোশিয়েট করতেছে, কিন্তু FSRU বললে তো কালকে সকালে হয় না। এটা FSRU নেগোশিয়েট করতে হয়, এটা আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সেমিনারে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ তুলে ধরে শিল্প উদ্যোক্তা ও ব্যাংকাররা জানান, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। 2026 সালের অর্থ বছরের কোয়ার্টার 2-তে নেট ইনভেস্টমেন্ট হয়েছে মাত্র $0.46 বিলিয়ন এবং বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র 21%। হাই ইন্টারেস্ট রেট, জ্বালানি সংকট, জমি অধিগ্রহণের জটিলতা এবং নীতিগত অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। শুধুমাত্র রেট যদি আমি কমিয়ে দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? আমি 0% যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আজকে যেখানে এনার্জি হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু, লোকাল ইনভেস্টর যারা আছেন ওদেরকে আপনি যদি কনজেনারেল অ্যাটমসফিয়ার দিতে না পারেন, এই বিদেশি ইনভেস্টর আসবে না। অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত এবং জ্বালানি সংকট অর্থনীতিকে চাপে ফেলেছে। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধনের প্রবাহ কমে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন। 2 ধরনের বড় কষ্ট আছে বাংলাদেশের মধ্যে। একটা হচ্ছে উদ্যোক্তারা যেভাবে আগাতে চায় সেটা পারছে না, আবার সাধারণ মানুষও কষ্টে আছে, তাদের ওয়েজ গ্রোথ ইজ নট কিপিং আপ উইথ ইনফ্লেশন, তার মানে রিয়েল ওয়েজ ইজ স্ট্যাগনেন্ট। ফিসকাল প্রপোজালের সাথে আমাদের যে মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি, এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা আমি মনে করি যে সেটা ঠিক নাই, এবং আমাদের এইসবগুলোতে আমাদের চিন্তা করতে হবে। এলডিসি থেকে উত্তোলনের পর বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে আইনি সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যবসায়ীরা। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদও উঠে আসে সেমিনারে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। পুলিশ বলছে, সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বেলা 12টা রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে সিসি ফুটেজে দেখা যায় ইসমাইল হোসেন প্রধানিয়া নামের এক ব্যবসায়ীকে কয়েকজন ব্যক্তি জোর করে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাবাকে ছাড়িয়ে নিতে তাদের বাধা দেয় 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশ। পরে ইসমাইল প্রধানিয়াকে নিয়ে যায় তারা। পুরো ঘটনার সময় পাশে ছিলেন শপিং মলের নিরাপত্তা কর্মীরাও। তবে কারা এই ব্যক্তিরা তা জানেন না বলে দাবি তাদের। উনি হ্যান্ডশেক করার আগে পুলিশের গাড়ি এখানে ছিল, পুলিশের গাড়ি আগে ঢুকিয়া হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবাই নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইল।
ইন্তিশার অভিযোগ, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন একজন। বাধা দিলে আরও কয়েকজন এসে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিবারের অভিযোগ, শপিং মলের পুরনো দ্বন্দ্বের জেরে ইসমাইলকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল। এ ঘটনায় শান্ত নামের এক যুবকের সংশ্লিষ্টতার অভিযোগও করছেন তারা। এমনকি পুরো ঘটনায় পুলিশের কারো যোগসাজশ থাকতে পারে বলে দাবিও করেন তারা। ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। এখন ওরা বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে সিঁড়ি থেকেও ফালাই দিছে। হঠাৎ করে দেখি পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, আর অথচ কিন্তু পুলিশ কিন্তু ওইখানেই ছিল। যারা বাবার সাথে এরকম করছে ওরা মাস্ক পরেছিল, আর ওদেরকে আমি আগে কখনো দেখিনি, চিনিও না। আমার হাজবেন্ড বলছে ও তো চিনে, আমি বিল্ডিংয়ে থাকে, দেখছে কয়েকবার এরকম বলতেছে এটা তো শান্ত আমার সাথে এরকম জোরাজোরি করছে। এখন আমি তো আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালো করে দেখেন। আমার কাছে আমি শুনছি ছেলেটা সকাল থেকে তার জন্য অপেক্ষা করতে ছেলেটা পায়চারি করতেছিল। তারপর নিচে যে আমাদের সোফা আছে ওইখানেও আপনারা সিসিটিভিতে দেখে পাবেন, সোফাতেও বসেছিল, বাহিরে দাঁড়ায় ছিল। এটা বোঝাই যায় যে সে কিছু একটার জন্য অপেক্ষা করতেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। আমরা এটি যাচাই করে দেখব যে তাদের তার পকেটে এই ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মিডিয়াতে এরকমও কথা শোনা যাচ্ছে যে পুলিশ এই কাজটি করেছে কিনা। আমি আপনাদের কথা দিচ্ছি যে পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের একটি চাঁদাবাজির মামলায় ইসমাইলকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানেরও একাধিক মামলা রয়েছে। তবে পরিবারের দাবি, ষড়যন্ত্র করেই এসব মামলায় জড়ানো হয়েছে। বললো যে ওনাকে তারপরও পাঠাইতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের কারণে প্রবল বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির বিস্তীর্ণ অঞ্চল। চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ডুবে যায় ঘরবাড়ি সড়ক। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন পানিবন্দী মানুষ। এই দীঘিনালা সড়কে পাহাড় ধসে কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মধ্যরাতে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি তথা ক্লাউড ব্লাস্ট, তাতে তলিয়ে যায় খাগড়াছড়ির বিস্তীর্ণ নিম্নাঞ্চল। সদরের মুসলিম পাড়ার একাংশ, গঞ্জপাড়া, শব্দ মিয়াপাড়া, শান্তিবাগের একাংশ, বটতলি, ইসলামপুর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে, ফসলি জমি এবং অনেক সড়ক ডুবে যায় পানির নিচে। মানুষের যাবে কোনো রাস্তা নাই, কিছু নাই। মানুষের ঘর দুয়ার লইয়া টানাটানি, গরু ছাগল লইয়া টানাটানি, ঘর বাড়ি বেশি নিচ্ছে। আমরা হঠাৎ করে বলতে পারি না, এরকম বন্যা চলে আসছে যে আমাদের ঘুমের থেকে ওঠার পরে দেখতেছি খালে পানি, তারপরে একটু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুরো রাস্তায় উঠে গেল। খালে বাসা ওগুলো কম সময় বানিয়ে আছে, যেগুলো একটু ভিতরে ওগুলো হাঁটু সময় বানিয়ে আছে আমাদের ঘরের ভিতরে। পানি উঠছে ঘুমের মধ্যে, আমরা যাই জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, গাছ গুছাইতে পারি নাই। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে চেঙ্গি ও মাইনী নদী সহ আশপাশের ছড়া ও খালের পানি বেড়ে প্লাবিত হয় নদী তীরবর্তী নিচু এলাকা। চলাচলে চরম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। রাস্তার উপরে পানি উঠছে, যে 5 ফুট পানি উঠছে। আমরা এখন অতি দুর্যোগের মধ্যে পড়ে আছি। প্রায় 1000-এর বেশি লোক আছে, সবাই পানি বন্দি এখন। পানির জন্য তো আমরা বাঁচতে পারি না। আমাদের এলাকাটা হচ্ছে খুব নিচু এলাকা। বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি। পানি নিয়ে মাল সামানা তো সামলাইতে পারি না, নিজেরাই অনেক হরে নিয়েছে। এখন কিভাবে খাওয়া দাওয়া নাই সকাল থেকে। দীঘিনালার 8 মাইল নামক স্থানে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়কের মাটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পৌর প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দেন তারা। অনুমোদন পাওয়ার পরে আমাদের এই খালে খননের কাজ শুরু হবে। আশা করি আমাদের সদরে বেশ কিছু খালের কাজ আছে। এই খালগুলো খনন হলে আমাদের এই বন্যার যে দুর্ভোগ সেটা অনেকটা কমে যাবে। প্রতিটি ক্ষেত্রে আমরা খবর নিচ্ছি, আমরা নিজেরা যাচ্ছি। যাওয়ার পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে আমাদের রয়েছে।
অবশ্য বেলা গড়ার সাথে সাথে ঘরবাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। বলেন, জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর মৌচাক কসমোস সেন্টারে নিউজ এজেন্সি ইউএনবির জেলা প্রতিনিধি বার্ষিক সম্মেলন। জহিরুদ্দিন স্বপন এই সম্মেলনে বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক স্থানে নির্ধারণ না হলে কোনো জ্ঞান তাদের ভালো থাকার সুযোগ দেবে না। জঞ্জালযুক্ত সাংবাদিকদের গণমাধ্যম থেকে সরাতে সরকারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেছেন, সাংবাদিকদের বেতন, বোনাস, চাকরি, নিরাপত্তা সবকিছুর দায়িত্বই নিতে হবে মালিককে। অনুষ্ঠানে গণমাধ্যম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্যের কথাও তুলে ধরেন। রাষ্ট্র সমাজ নিয়ন্ত্রকটা যদি ভাবেনও যে গণমাধ্যমবিহীন এবং একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমবিহীন তারা রাষ্ট্র সমাজ বিনির্মাণ করবেন, এটা অসম্ভব, চাইলেও এখন আর পারা যাবে না। এই পরিচয়টাকে সম্মানজনক নিশ্চিত করার জন্যই আপনাদের মতো সৎ সাংবাদিকদের উচিত, সাদা সাংবাদিকদের উচিত হলুদ সাংবাদিকতা বন্ধ করে এবং পরগাছা গণমাধ্যম ডিজিটাল যে জঞ্জালগুলি তৈরি হচ্ছে এটার সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়াকে আলাদা করে ফেলা দরকার। ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সকালে রাজধানীর উত্তরায় ক্লেমেনের পরিবেশ বান্ধব প্ল্যাটফর্ম গ্রিন ওয়েভের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর এমন প্রতিশ্রুতি দেন শফিকুল ইসলাম খান মিল্টন। বলেন, সবুজায়নের কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 55,000 বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। এ সময় মনে করিয়ে দেন, পুরো দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি কর্পোরেশন। পাশাপাশি নগরবাসীকে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রশাসক। বিষয়টা জানি, গাছ লাগালে আমাদের শরীরের কি উপকার হবে, পরিবেশের কি উপকার হবে সবাই জানি, কিন্তু আমরা এই জিনিসটাকে ওইভাবে হয়তো বা সবাই গুরুত্ব দিয়ে করি না। মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদে বক্তব্যের মধ্যে উনি ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন আগামী 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জনের প্রাণ গেছে। এর মধ্যে সিলেটের সিএনজি অটোরিকশায় তেলের লরির ধাক্কায় একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। দুপুরে সিলেটের ওসমানীনগরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৌলভীবাজারের শেরপুর থেকে সিলেট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। চালকসহ 7 যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এখনও গুরুতর আহত 3 জন চিকিৎসাধীন। গেছিল তারা দেশের বাড়ি শিরামিশি তাজ করে কতদিন ধরে থাকেন, গেছিল বেড়াই আওয়ার হতে আর কি অ্যাক্সিডেন্টে করলাম। বাজার মারা গেছে নিয়ামতর বউ, নিয়ামতর ফুরি, আর ফুয়ার ফুরি আছে এক পিতার লাইফ সাপোর্টার আল্লাহ জানান, হায়াতের মালিক আল্লাহ। নাটোরের বড় হরিশপুরে বাসের চাপায় প্রাণ গেছে ব্যাটারি চালিত ভ্যান চালক সহ 2 জনের। পুলিশ জানায়, দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। রাজশাহী ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালক সাইদ সহ সাব্বির নামের এক যাত্রীর মৃত্যু হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাইক্রোবাসের চাপা এক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে বাহাদি এলাকায় স্থানীয় নুরুজ্জামানের বাড়ির সামনে 2টো সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। বিষয়টি দেখতে সড়কের পাশে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপা দেয় তাকে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ভাঙচুর করে চালককে আটক করে এলাকাবাসী। সড়ক অবরোধ করে তারা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আরও 1 জনের প্রাণ গেছে। পদ্মা ব্যারেজকে শুধু একটি অবকাঠামো নয়, বাংলাদেশের সামগ্রিক পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখার তাগিদ দিয়েছেন পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর সিডাপে
বাপা ও বেন আয়োজিত জাতীয় মতবিনিময় সভায় উঠে আসে পদ্মা ব্যারেজের সম্ভাবনা, ঝুঁকি, দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনার নানা দিক। বিশেষজ্ঞরা বলেন, ব্যারেজের সম্ভাব্য সুফলের পাশাপাশি পলি জমা, ভাটিতে পানির প্রবাহ কমে যাওয়া, পরিবেশগত পরিবর্তন ও আন্তঃসীমান্ত পানি নির্ভরতার মতো ঝুঁকিও বিবেচনায় নিতে হবে। একই সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি পুনরুদ্ধার, লবণাক্ততা নিয়ন্ত্রণ, নদী পুনর্জীবন এবং সুন্দরবনের পরিবেশ সংরক্ষণের প্রকল্পটি ভূমিকা রাখতে পারে। তাই পদ্মা ব্যারেজকে কোনো একক প্রকল্প হিসেবে নয়, গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোকে নিয়ে একটি সমন্বিত জাতীয় পানি ব্যবস্থাপনা কাঠামোর অংশ হিসেবে বিবেচনার প্রস্তাব করেন বিশিষ্টজনেরা। প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার সকালে প্রেস ক্লাবে আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলে এই আহ্বান জানান টেলিযোগাযোগ মন্ত্রী। জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সফলতার ভিত্তি রচনায় অন্যতম ভূমিকা ছিল আরাফাত রহমান কোকোর। তার স্বপ্ন ছিল মাদকমুক্ত, স্পন্দনশীল যুব সমাজ করার। তাই তার আদর্শ স্বপ্ন ধারণ করে খেলাধুলার মধ্য দিয়ে তাকে অমর করে রাখারও আহ্বান জানান তিনি। আমাদের কিন্তু এগুলি মনে রাখতে হবে, চর্চা করতে হবে। এমন একটি স্পন্দনশীল তরুণ সমাজ গড়ার কথা আছে, যারা মাদক অবক্ষয় থেকে দূরে থেকে মাঠ ঝরাবে, দেশের অন্য জন্য সম্মান নিয়ে আসবে। আজকে আমাদের সময় এসছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে এমনই একটি বাংলাদেশ গড়ার। রেমিটেন্সের অর্থ অভিবাসী পরিবারগুলোর সুরক্ষায় কিভাবে টেকসই উপায়ে বিনিয়োগ করা যায় তা নিয়ে ছায়া সংসদের আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। রেমিটেন্সের অর্থ এসএমই খাতে বিনিয়োগ করা উচিত নাকি প্রাতিষ্ঠানিক কোনো ব্যাংকিং খাতে, তা নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি এবং যুক্তি খণ্ডন করেন বিতার্কিকরা। অভিবাসী পরিবারের সুরক্ষায় রেমিটেন্সের অর্থ বিনিয়োগের সবচেয়ে উত্তম কৌশল কোনটি হতে পারে তা নিয়ে ছায়া সংসদ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অন্যদিকে বিরোধী দলের ভূমিকায় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বিতর্কে সরকারি দলের বক্তারা রেমিটেন্সের অর্থ টেকসই ও সুরক্ষিত রাখতে এসএমই খাতে বিনিয়োগের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিরোধী পক্ষ অভিবাসী পরিবারের সদস্যদের জন্য বেশ কিছু বিকল্প বিনিয়োগের পরামর্শ তুলে ধরেন। মেক্সিকো সরকার আইডিবি প্রকল্পের মাধ্যমে মাইগ্রেন্ট রেমিটেন্সকে সিড ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে মাইক্রো এন্টারপ্রাইজ এবং অ্যাগ্রো এসএমইতে বিনিয়োগ করার মাধ্যমে অভিবাসী পরিবারের সুরক্ষা নিশ্চিত করেছে। তাহলে মাননীয় স্পিকার, আমরা কেন এসএমইতে বিনিয়োগ করব না? আমরা দেখালাম প্রাতিষ্ঠানিক ফিনান্সিয়াল ইনক্লুশন, প্রবাসী ওয়েজ আর্নার্স বন্ড ও গ্রিন এনার্জি ফান্ডের মাধ্যমে ঝুঁকিহীন বিনিয়োগ, মানব সম্পদ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই সমাধান। সরকার দল কিন্তু এখনো প্রমাণ করতে পারে নাই আমাদের এই তিন খাত তাদের থেকে কেন সর্বোত্তম না। আয়োজনের প্রধান অতিথি আইএমও বাংলাদেশের চিফ অব মিশন বলেন, অভিবাসীদের কষ্টের ফসল সঠিক পথে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, রেমিটেন্সের অর্থের সঠিক বিনিয়োগ অভিবাসী পরিবারগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Across the world, SMEs are engines of innovation, entrepreneurship, and job creation. A small business started with remittance savings today can become a source of employment for many tomorrow. খরচের পাশাপাশি যদি তারা এসএমই খাতে বিনিয়োগ করে, তাহলে দেশে ফিরে এসে সে নিজেও একজন উদ্যোক্তা হতে পারবে, সে নিজেও একজন স্বাবলম্বী মানুষ হতে পারবে, তার নিজেরও কর্মসংস্থান হবে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এবার শাস্তির মুখে পড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করায় এই মহানায়ককে আর্থিক জরিমানা করেছে MLS এর ডিসিপ্লিনারি কমিটি। মূলত ফিলাডেলফিয়ার মিডফিল্ডার কুইন সুলিভানকে আক্রমণ করার এই শাস্তি পেতে যাচ্ছেন তিনি। তবে ম্যাচের দিন এই কাণ্ড রেফারিদের চোখ এড়িয়ে গেলেও পরবর্তীতে সেই ম্যাচের ভিডিও পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয় MLS এর কর্তৃপক্ষ। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এবার এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়ালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করায় আর্জেন্টাইন এই মহাতারকাকে আর্থিক জরিমানা করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি।
ঘটনাটির সূত্রপাত ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির 2-2 গোলে ড্র হওয়া রোমাঞ্চকর ম্যাচের শেষ মুহূর্তে। মাঠের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফিলাডেলফিয়ার মিডফিল্ডার কুইন সুলিভানের সাথে তর্কাতর্কিতে জড়ান মেসি। এক পর্যায়ে বল ছাড়াই পেছন থেকে সুলিভানের মাথায় আঘাত করে বসেন এই ফুটবল ঈশ্বর। ম্যাচ চলাকালীন বিষয়টি রেফারির নজর এড়িয়ে যাওয়ায় কোনো কার্ড দেখতে হয়নি তাকে। তবে ম্যাচের পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে MLS ডিসিপ্লিনারি কমিটি। এরপরই মেসির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্থিক জরিমানা ঘোষণা করা হয়, যদিও জরিমানার পরিমাণের বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এদিকে একই ম্যাচের শেষ মুহূর্তে অন্য একটি হাতাহাতির ঘটনায় ফিলাডেলফিয়ার কাভান সুলিভান এবং মায়ামির ইয়ানিক ব্রেথওয়েটকে লাল কার্ড দেখে ছাড়তে হয় মাঠ। সম্প্রতি পিতা হোর্হে মেসির প্রয়াণের পর এটিই ছিল ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির প্রথম মাঠে নামা। শোক কাটিয়ে উঠে ম্যাচে এক চমৎকার গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচের শেষের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের চূড়ান্ত 18 সদস্যের হকি দলে জায়গা পেয়েছেন দুই ভাই রাসেল মাহমুদ জিমি ও খালিদ মাহমুদ রাকিন। আগামী 19 সেপ্টেম্বর জাপানে শুরু হবে টুর্নামেন্টে। জাতীয় দলের ক্যাম্পে আগে কয়েকবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি রাকিনের। এবার ভাই জিমির সাথে একই দলে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে জিমি এবং রাকিন বাবার হাত ধরেই তাদের হকিতে আসা। জিমি অনেক আগেই নিজেকে দেশের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার ক্লাব পর্যায়ে নজর কেড়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রাকিন। গুলশান ও বনানীতে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল বন্ধ এবং সড়কে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে নাগরিক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে গুলশান 2 নম্বর চত্বরে বিভিন্ন দাবিদা উত্থাপন করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, উল্টো পথে গাড়ি চালানো, অনির্ধারিত রুট ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এসব এলাকায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অনিয়মের বিরুদ্ধে তাদের এই অবস্থান বলে উল্লেখ করেন গুলশান বনানীর বাসিন্দারা। কর্মসূচি থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। এই দাবির মধ্যে রয়েছে শুধুমাত্র বৈধ লাইসেন্স ও নিবন্ধিত অটোরিকশা চলাচল, প্রধান সড়কে চলাচলের সীমাবদ্ধতা, নিয়মিত ট্রাফিক মনিটরিং নিশ্চিত করা। অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিলে দেশের আইন মান্যকারী নাগরিকরা পাশে থাকবে বলেও জানানো হয়। আমাদের ঢাকা শহর এখন বসবাসের অযোগ্য। মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটির অভাবে, অথচ এই অবৈধ সংযোগ নিয়ে কিন্তু এই রিক্সাগুলো চলছে। পরিবেশকে ভালো রেখে আমরা একসঙ্গে ভালো থাকবো, কিন্তু যদি এই রিক্সা আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে হাঁটবো না। যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ডক্টর ইরফান আল হুসাইনির রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানিয়েছে বুয়েটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। সকালে বুয়েট ক্যাম্পাসে এই দাবিতে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, গত 22 জুলাই জরুরি সেবা প্রদানকারী নম্বর 911-এ ফোন পেয়ে ইরফানকে অচেতন অবস্থায় তার ক্যালিফোর্নিয়ার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তী 9 দিন চিকিৎসাধীন থাকার পর 30 জুলাই মারা যান তিনি। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলেও উল্লেখ করে দেশটির পুলিশ। দাবি, ডক্টর ইরফানের মৃত্যুর খবর তার পরিবারকে জানাননি স্ত্রী ডক্টর ফাবিয়া ফার্লিন অ্যাথেনা। এমনকি মৃত্যু রহস্য উদ্ঘাটনে ফরেন্সিক অটোপসি করতেও তিনি বাধা দিচ্ছেন। তাই দ্রুত ডক্টর ইরফানের মরদেহ বাবা মায়ের কাছে হস্তান্তর, ফরেন্সিক অটোপসি করা, মৃত্যুর আসল ঘটনা উদ্ঘাটনে বাংলাদেশ সরকারের সহযোগিতার দাবি জানানো হয়। তার স্ত্রী বা স্ত্রীর ভাই ফারহান নাম, সে অস্টিনে থাকে, তারা কেউই কিন্তু ইরফানের বাবা মার সাথেও যোগাযোগ করেন নাই, বা ইরফানের বোন যিনি ক্যালিফোর্নিয়াতেই থাকেন তার সাথেও যোগাযোগ করেন। দুইটা তদন্ত হবে, একটা হলো যে পুলিশি তদন্ত, আর একটা হলো যে অটোপসির জন্য যেটা আসবে ফরেন্সিক। দুইটাই শুরু হয়েছে এবং ইট উইল টেক টাইম, মেবি মান্থস। 7 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সকালে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করেন তারা। উপস্থিত ছিলেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা। সেখানে চাকরি স্থায়ীকরণ, বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিতেরও দাবি জানান তারা। পাশাপাশি দীর্ঘদিন ধরেই চলে আসা ঠিকাদারি ব্যবস্থার শোষণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় 7 দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত রোগীদের সহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে স্বাস্থ্য সেবা সুরক্ষা আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক
নিভিন রেজা ও সদস্য সচিব মাজহারুল ইসলাম। এ সময় বক্তব্যে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে আলোচনা সবসময় হওয়া দরকার। স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনকে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার প্রতিও জোর দেন তিনি। আয়োজকরা জানান, অভিযোগ যাচাই বাছাইয়ের মাধ্যমে রোগীর অধিকার এবং চিকিৎসকের পেশাগত মর্যাদা উভয় বিষয়কে গুরুত্ব দিয়েই কাজ করবে এই প্ল্যাটফর্ম। তার পাশে এই যে পুরো একটা সংস্কার চাও এবং যেটা আসলে আপনাদের এই স্বাস্থ্যসেবা আন্দোলনের মূল ভিতটা, যে পরিবর্তন তো দরকার। আমরা তো আর দেখতে চাই না বছরের পর বছর যেভাবে আমাদের মিলিত হবে, আরও যে 3 জন আরও যে 6 জন এরকম করে সামনে আসবেন, সেটা তো আমরা দেখতে চাচ্ছি না। আমরা দেখতে চাচ্ছি অন্যরকম অবস্থা, যেখানে এরকম ঘটনাগুলো ঘটবে না। ঢাকায় নারীদের জন্য পিঙ্ক বাস চালু করা ইতিবাচক, তবে অন্যান্য বাসেও নারীদের জন্য আগের মতো সংরক্ষিত আসন রাখার দাবি জানিয়েছে নারী পক্ষ। বিকেলে খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে খুলনা বিভাগীয় নারী সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নারী পক্ষের নেতারা। এ সময় 2 দিন ধরে সম্মেলনে আলোচিত হওয়া বিষয়গুলো তারা তুলে ধরেন। সম্মেলনে নারীদের জীবন, কর্মক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সমস্যা সমাধানে করণীয় ঠিক করেন নারী নেত্রীরা। সংবাদ সম্মেলনে মৃত্যুদণ্ডের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন নারী পক্ষের নেতারা। বলেন, মৃত্যুদণ্ডের সাথে অপরাধ প্রবণতার সরাসরি কোনো সম্পর্ক নেই। বিভিন্ন দেশ মৃত্যুদণ্ড আইন বাতিল করেছে, আর এজন্য যে কোনো আইনে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থানের কথা জানান তারা। ব্রাজিলের বিপক্ষে ভারতের আসন্ন প্রীতি ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছে দেশটির সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ম্যাচ আয়োজনের পেছনে বিপুল অর্থ খরচ না করে সেই অর্থ ফুটবলের অবকাঠামো খেলোয়াড় তৈরিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। আগামী 3 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। ম্যাচটি আয়োজনে খরচ হতে পারে প্রায় 60 থেকে 70 কোটি রুপি। ব্রাজিলের বিপক্ষের ম্যাচ ঘিরে আগ্রহ তৈরি হবে স্বীকার করলেও ভুটিয়া মনে করেন, এক ম্যাচের উত্তেজনার চেয়ে ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। আর এত অর্থ ব্যয় না করে 100টি ফুটসাল মাঠ তৈরি কিংবা তরুণ খেলোয়াড় তৈরিতে অর্থ ব্যয় করা উচিত। বিশ্বকাপের লাল কার্ডে বিতর্কিত যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন বালোগানকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা। বালোগানকে দলে ফেরানোর দৌড়ে আছে টটেনহ্যাম হটস্পার, অ্যাস্টন ভিলাও। গত মৌসুমে মোনাকোর হয়ে 43 ম্যাচে 19 গোল করে দলটির সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। দ্রুতগতির এই স্ট্রাইকারের ফিনিশিং, লিঙ্ক আপ খেলাও বেশ প্রশংসিত। মোনাকোর সাথে বালোগানের চুক্তি 2028 সাল পর্যন্ত, তবে বড় অঙ্কের প্রস্তাব পেলে তাকে বিক্রি করতে রাজি মোনাকো। ট্রান্সফার মার্কেটে 23 বছর বয়সে এই ফরওয়ার্ডের সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে 50 মিলিয়ন ইউরো। আক্রমণ ভাগ শক্ত করতে লাউতারো মার্টিনেজের পাশাপাশি বালোগানের দিকেও বিশেষ নজর দিচ্ছে কাতালান ক্লাবটি। আর এই ছিল সব খবর, সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।